মুজাফফরপুর শহরের এই কাহিনীতে রাস্তাঘাটে ভিক্ষা করা এক মেয়ে দুর্ঘটনায় আহত এক ধনী ছেলের প্রাণ বাঁচিয়েছিল। এই রাস্তাটি প্রতিদিন হাজার হাজার মানুষকে দেখত, কিন্তু কাউকে মনে রাখত না। এখানে সকাল থেকে রাত পর্যন্ত গাড়ির আওয়াজ, মানুষের হুড়োহুড়ি আর জীবনের রুক্ষতা কখনো থামত না। এই রাস্তারই এক ধারে ফুটপাত সংলগ্ন জায়গায় একটি মেয়ে রোজ বসে থাকত। বয়স প্রায় ২৫ বছর, গায়ের রং ফর্সা, চেহারায় এখনও এক অদ্ভুত সৌন্দর্য অবশিষ্ট ছিল। যেন পরিস্থিতি তাকে ভাঙার চেষ্টা তো করেছিল, কিন্তু পুরোপুরি ভেঙে ফেলতে পারেনি। তার কাপড়গুলো পুরনো ছিল, শাড়ি অনেক জায়গায় ছেঁড়া, এবং হাতে ছিল একটি ছোট বাটি। সারাদিনে তাতে যা কিছু পড়ত সেটাই হতো তার জীবনের একমাত্র সাহারা। মেয়েটি ভিক্ষা করত, কিন্তু তার চোটগুলো ভিক্ষা চাইত না। সেগুলোর মধ্যে এক ক্লান্ত নীরবতা ছিল, এমন এক যন্ত্রণা যা চিৎকার করে না, বরং ভেতর থেকে মানুষকে খেয়ে ফেলে। মানুষ আসত, কিছু কয়েন ফেলে দিত, কেউ কেউ নজর সরিয়ে নিত, আর বেশিরভাগ মানুষ এমনভাবে পাশ কাটিয়ে চলে যেত যেন তার কোনো অস্তিত্বই ছিল না। মেয়েটি কেন এখানে বসে আছে বা কখনো তার জীবন অন্যরকম ছিল কিনা তা জানার অবসর কারও ছিল না। মাঝে মাঝে রোদের তেজ যখন খুব বেড়ে যেত, সে রাস্তায় ছুটন্ত দামি গাড়িগুলোকে দেখত। ওই গাড়ির কাঁচের জানলায় সে নিজের ছায়া দেখতে পেত, এবং ভাবত যে ওই কাঁচের ওপাশের দুনিয়াটা কতই না আলাদা হবে। সেখানে ক্ষুধা থাকবে না, সেখানে ভয় থাকবে না, সেখানে হয়তো কাউকে প্রতিদিন প্রমাণ করতে হয় না যে সেও বেঁচে থাকার যোগ্য। তারপর সে নিজের বাটিটার দিকে দেখত, আর তার চিন্তাগুলো সেখানেই থমকে যেত। সেদিনও সবকিছু একই রকম চলছিল, সেই একই হট্টগোল, সেই রোদ আর সেই অবহেলা। মেয়েটি নিজের জায়গায় বসেছিল, মাথাটা কিছুটা ঝোঁকানো, যেন জীবনের সাথে চোখ মেলানোর শক্তিটুকুও আর অবশিষ্ট নেই। তখনই হঠাৎ রাস্তায় এক বিকট শব্দ শোনা গেল। ব্রেকের শব্দ, লোহার সাথে লোহার সংঘর্ষ, আর তারপর হুড়োহুড়ি। একটি দামি গাড়ি সামনে থেকে আসা অন্য একটি গাড়ির সাথে ধাক্কা খেয়েছিল। মুহূর্তের মধ্যে রাস্তায় হাঙ্গামা শুরু হয়ে গেল। মানুষ এদিকে ওদিকে দৌড়াতে লাগল। কিছু মানুষ মোবাইল বের করে ভিডিও বানাতে শুরু করল, কেউ কেউ সাহায্যের নামে শুধু চিৎকার করছিল। ওই গাড়ির দরজা খুলল এবং ভেতর থেকে এক যুবক বাইরে এলো। তার বয়সও ছিল প্রায় ২৫ বছর। সে কোট প্যান্ট পরেছিল, যা এখন জায়গায় জায়গায় ছিঁড়ে গিয়েছিল। তার কপাল থেকে রক্ত ঝরছিল এবং যন্ত্রণায় মুখ সাদা হয়ে গিয়েছিল। সে দুপা এগোলো এবং টলতে টলতে রাস্তায় বসে পড়ল। মেয়েটি এসবই দেখছিল। সে আগেও দুর্ঘটনা দেখেছিল, প্রায়ই মানুষ মারা যেত এবং তারপর সবকিছু স্বাভাবিক হয়ে যেত। কিন্তু এবার কিছু একটা আলাদা ছিল। হয়তো এই কারণে যে ওই ছেলের বয়স তারই সমান ছিল। হয়তো এই কারণে যে তার চোখেও সেই একই ভয় ছিল যা কোনো এক সময় মেয়েটির চোখেও থাকত। সে চাইলে নজর সরিয়ে নিতে পারত, যেমনটা বাকিরা করছিল, কিন্তু তার পা দুটো আপনা আপনি উঠে দাঁড়াল। সে প্রথমবার নিজের জায়গা থেকে উঠল। বাটিটি সেখানেই পড়ে গেল, কয়েনগুলো রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে গেল। কিন্তু সে আর পেছন ফিরে দেখল না। সে সোজা ওই আহত যুবকের দিকে এগিয়ে গেল। মানুষ তাকে দেখে অবাক হয়ে গেল। রাস্তার ধারে ভিক্ষা করা এক মেয়ে কোনো ধনী লোকের সাহায্যে এগিয়ে আসবে, এমনটা কেউ আশাই করেনি। যুবকটি যন্ত্রণায় গোঙাচ্ছিল, তার শ্বাস দ্রুত চলছিল এবং চোখ বারবার বন্ধ হয়ে যাচ্ছিল। মেয়েটি তার পাশে বসে পড়ল। সে নিজের কম্পিত হাতে তাকে সামলাল এবং বলল, চোখ বন্ধ করো না, তাকাও আমার দিকে। তার গলায় ভয় ছিল, কিন্তু তার চেয়েও বেশি ছিল আকুতি। সে নিজের শাড়ির একাংশ ছিঁড়ে ফেলল এবং যুবকের ক্ষতের উপর চেপে ধরল, যেন সে এগুলো আগে থেকেই জানে। মানুষ তখনও দাঁড়িয়েছিল, কিন্তু কেউ এগিয়ে আসছিল না। মেয়েটি চিৎকার করে বলল, অ্যাম্বুলেন্স ডাকো। ওই মুহূর্তে রাস্তায় দাঁড়িয়ে থাকা ভিড়ের মধ্যে তাকেই সবচেয়ে বেশি শক্তিশালী মনে হচ্ছিল। যুবকটি ধীরে ধীরে তার দিকে তাকাল। তার নজরে এক বিস্ময় ছিল, যন্ত্রণা ছিল, আর এক না বলা প্রশ্ন ছিল, কেন? মেয়েটি কোনো উত্তর দিল না। সে শুধু এইটুকু বলল, যতক্ষণ শ্বাস চলছে ততক্ষণ হার মানতে নেই। হয়তো সে কথাটি তাকে নয়, নিজেকেই বলছিল। কিছুক্ষণের মধ্যেই অ্যাম্বুলেন্স চলে এলো। ডাক্তাররা যুবকটিকে তুললেন। মেয়েটি কিছু না ভেবেই তাদের সাথে ভেতরে বসে পড়ল। অ্যাম্বুলেন্স যখন রাস্তা ছাড়ল, তখন পেছনে শুধু ভাঙা গাড়ি পড়ে থাকল না, বরং দুটো জীবনও তাদের পুরনো পরিচয় সেখানেই ছেড়ে গিয়েছিল।
এটি শুধু একটি দুর্ঘটনা ছিল না, এটি ছিল সেই কাহিনীর শুরু, যেখানে রাস্তার ধারে বসে থাকা এক নামহীন মেয়ে আর বিলাসিতায় বড় হওয়া এক যুবক একে অপরের জীবনের সবচেয়ে বড় মোড় হয়ে উঠতে চলেছিল। অ্যাম্বুলেন্সের সাইরেন শহরের রাস্তাকে চিরে দিয়ে এগিয়ে যাচ্ছিল। ভেতরে স্ট্রেচারে শুয়ে ওই যুবক যন্ত্রণায় কাতরাচ্ছিল, আর তার পাশে বসা ওই মেয়েটি নিজের সর্বশক্তি দিয়ে তার ক্ষতের ওপর কাপড় চেপে ধরেছিল। তার হাত কাঁপছিল, কিন্তু তার লক্ষ্য ছিল দৃঢ়। সে কখনো ভাবতেও পারেনি যে একদিন সে কোনো ধনী মানুষের প্রাণ বাঁচানোর জন্য এইভাবে হাসপাতালের দিকে ছুটবে। অ্যাম্বুলেন্সের প্রতিটি ঝাঁকুনির সাথে তার ভয় লাগছিল যে কোথাও তার হাতের বাঁধন আলগা না হয়ে যায়, কারণ তার মনে হচ্ছিল যদি এই ছেলেটি মারা যায় তবে সে নিজেকে কখনো ক্ষমা করতে পারবে না। হাসপাতালে পৌঁছতেই স্ট্রেচার দ্রুত ভেতরে নিয়ে যাওয়া হলো। সাদা পোশাক পরা ডাক্তার আর নার্সরা চারদিকে দৌড়াদৌড়ি শুরু করলেন। মেয়েটিকে এক মুহূর্তের জন্য পেছনে সরিয়ে দেওয়া হলো। সে দেওয়ালের পাশে দাঁড়িয়ে থাকল। তার পোশাক নোংরা ছিল, পায়ে ছেঁড়া চটি ছিল, আর চেহারা ধুলোবালি মাখা। ওই ঝকঝকে হাসপাতালে সে এক অপরিচিতার মতো দাঁড়িয়েছিল, যেন ভুল করে সে সেখানে চলে এসেছে। ডাক্তাররা যুবকটিকে অপারেশন থিয়েটারে নিয়ে গেলেন। দরজা বন্ধ হয়ে গেল। মেয়েটি সেখানেই মেঝেতে বসে পড়ল। কেউ তাকে চেয়ার দিল না, আর সেও চাইল না। তার কাছে এসব নতুন কিছু ছিল না। সে জানত যে সমাজ তাকে সবসময় নিচে বসতেই দেবে, কিন্তু এইবার তার মন অন্য কোথাও আটকে ছিল। সে বারবার ওই দরজার দিকেই তাকাচ্ছিল, যার পেছনে ওই যুবক জীবন আর মৃত্যুর মাঝে লড়াই করছিল। সময় ধীরে ধীরে কাটছিল। ঘড়ির টিকটিক আওয়াজ যেন তার হৃদস্পন্দনের সাথে ধাক্কা হাঁচছিল। তার বারবার ওই ছেলেটির চেহারা মনে পড়ছিল যখন সে যন্ত্রণায় তার দিকে তাকিয়েছিল। ওই চাহনিতে কোনো ধনসম্পদ বা অহংকার ছিল না, ছিল শুধু ভয়। সেই একই ভয় যা সে নিজে অনেকবার অনুভব করেছে, যখন খিদের জ্বালায় তার শরীর কাঁপত আর কেউ সাহায্য করার মতো থাকত না। কিছুক্ষণ পর হাসপাতালে তোড়জোড় বেড়ে গেল। কিছু মানুষ দ্রুত পায়ে ভেতরে ঢুকলেন। তাদের পোশাক দামি ছিল, চেহারায় চিন্তা আর হাঁটা চলায় সেই আত্মবিশ্বাস ছিল যা টাকার সাথে আসে। মেয়েটি বুঝতে পারল যে এরা ওই যুবকেরই আপনজন হবেন। তারা ডাক্তারদের প্রশ্ন করতে লাগলেন, রিপোর্ট চাইতে লাগলেন। কারোর নজর ওই মেয়েটির ওপর পড়ল না, আর যদি বা পড়ল তবে এমনভাবে যেন তার সেখানে থাকাটাই উচিত ছিল না। একজন বৃদ্ধ লোক, সম্ভবত যুবকের বাবা, রেগে বললেন, এই ঘটনা কিভাবে ঘটল? ডাক্তার বোঝানোর চেষ্টা করলেন, কিন্তু তার কথা ওই লোকের কান পর্যন্ত পৌঁছাচ্ছিল না। মেয়েটি সব কিছু দেখছিল, কিন্তু চুপ ছিল। সে জানত যে তার কথার কোনো দাম নেই, তবুও তার মনে এক অদ্ভুত অস্বস্তি হচ্ছিল, যেমন কেউ নিজের আপনজনের জন্য দোয়া করে। কয়েক ঘণ্টা পর অপারেশন থিয়েটারের দরজা খুলল। ডাক্তার বাইরে এসে বললেন যে প্রাণ সংশয় কেটে গেছে, তবে জ্ঞান ফিরতে সময় লাগবে। এই কথা শুনে সবাই স্বস্তির নিঃশ্বাস ফেললেন। মেয়েটিও ফেলল। তার চোখ ভিজে এলো, কিন্তু সে তাড়াতাড়ি তা মুছে ফেলল। কান্নার অধিকার তার নেই, এমনটাই তাকে সবসময় শেখানো হয়েছিল। যুবকটিকে আইসিইউতে শিফট করা হলো। মেয়েটি দূরে দাঁড়িয়ে থাকল। তখনই হঠাৎ ডাক্তার জিজ্ঞেস করলেন, এর সাথে কে এসেছে? সবাই একে অপরের দিকে তাকাতে লাগল। কেউ উত্তর দিল না। মেয়েটি সাহস সঞ্চয় করে বলল, আমি। সবার নজর তার উপর গিয়ে স্থির হল। ওই মুহূর্তটি তার জন্যে খুব ভারী ছিল। মনে হচ্ছিল পুরো দুনিয়া যেন তাকে বিচার করছে। ডাক্তার মাথা নেড়ে বললেন যে আপাতত একজন অ্যাটেন্ডেন্ট এখানে থাকতে পারে। কেউ বিরোধিতা করল না, কারণ হয়তো ওই মুহূর্তে কারোর তর্ক করার মতো শক্তি ছিল না। মেয়েটিকে আইসিইউয়ের বাইরে বসতে দেওয়া হলো। সে সেখানেই বসে পড়ল, হাত জোড় করে মাথা নিচু করে। সে প্রথমবার ভগবানের কাছে কিছু চেয়েছিল, কোনো স্বার্থ ছাড়াই। রাত গভীর হতে লাগল। হাসপাতালের আলোগুলো জ্বলছিল, কিন্তু তার ভেতরে অন্ধকার আর আলো দুটোই পাশাপাশি চলছিল। সে জানত না সকালে কি হবে। হয়তো তাকে এখান থেকে বের করে দেওয়া হবে, হয়তো সে আবার রাস্তায় ফিরে যাবে। কিন্তু তার মনে এই শান্তি ছিল যে আজ সে কারোর প্রাণ বাঁচানোর চেষ্টা করেছিল। ওই আইসিইউয়ের বাইরে বসা মেয়েটি এখন আর শুধু এক ভিখারি ছিল না, সে একজন মানুষ হয়ে উঠেছিল, যে অন্যের জীবনের জন্যে নিজের পরিচয় ভুলে এগিয়ে গিয়েছিল। আর এই পদক্ষেপই ভবিষ্যতে তার পুরো পৃথিবী বদলে দিতে চলেছিল, যদিও তখন তার এই ব্যাপারে কোনো ধারণা ছিল না। সকালের হালকা আলো হাসপাতালের জানালা দিয়ে ভেতরে আসতে শুরু করল। রাতভর জেগে থাকা মেয়েটি আইসিইউয়ের বাইরে সেই জায়গাতেই বসেছিল যেখানে তাকে বসতে বলা হয়েছিল। তার চোখ লাল হয়েছিল, শরীর ক্লান্ত ছিল, কিন্তু ঘুম তার কাছে আসেনি। প্রতি কিছুক্ষণ অন্তর সে দরজার দিকে তাকাচ্ছিল,
যেন তার দেখার ফলেই ভেতরে শোয়ানো যুবকটি সুরক্ষিত থাকবে। হাসপাতালের সাফাই কর্মীরা যাতায়াত করছিল, নার্সদের ডিউটি বদলাচ্ছিল, আর দুনিয়া নিজের দৈনন্দিন কাজে লেগে গিয়েছিল। কিন্তু তার কাছে সময় সেখানেই থেমেছিল। কিছুক্ষণ পর আইসিইউ-এর দরজা খুলল। এক নার্স বাইরে এসে বললেন যে রোগীর জ্ঞান ফিরতে শুরু করেছে। মেয়েটির বুক ধরফর করে উঠল। সে নিজেই উঠে দাঁড়াল। তার পায়ে দুর্বলতা ছিল, কিন্তু চোখে আশার আলো জ্বলছিল। নার্স তাকে ভেতরে যাওয়ার অনুমতি দিলেন, মাত্র কয়েক মিনিটের জন্য। সে ধীরে ধীরে ভেতরে ঢুকল, যেন কোনো মন্দিরে যাচ্ছে। বিছানায় শুয়ে থাকা ওই যুবক এখন সচেতন ছিল। তার মাথায় ব্যান্ডেজ বাঁধা ছিল, হাতে ড্রিপ লাগানো ছিল, আর চেহারায় ক্লান্তি পরিষ্কার বোঝা যাচ্ছিল। যেমনি তার নজর মেয়েটির ওপর পড়ল, সে তাকে চিনে ফেলল। তার চোখ কয়েক পলক তাকে দেখল, তারপর ঠোঁট নড়ল। দুর্বল গলায় এসে জিজ্ঞেস করল, আপনি আপনি ঠিক আছেন? এই প্রশ্ন শুনে মেয়েটির চোখ ভরে এলো। সে মৃদু হেসে বলল, আপনি বেঁচে গেছেন, এটাই যথেষ্ট। যুবকটির মনে পড়তে লাগল কিভাবে দুর্ঘটনা ঘটেছিল, কিভাবে সে রাস্তায় পড়ে গিয়েছিল, আর কিভাবে এই মেয়েটি তার কাছে এসেছিল। সে ধীরে ধীরে বলল, যদি আপনি না থাকতেন। তার কথা অসম্পূর্ণ থেকে গেল। মেয়েটি তক্ষুনি বলল, এমন ভাববেন না, এখন সব ঠিক হয়ে যাবে। সে চাইছিল না যে সে নিজেকে দুর্বল মনে করুক, কারণ সে জানত দুর্বলতা মানুষকে ভেতর থেকে ভেঙে ফেলে। নার্স ইশারায় বললেন যে এখন বাইরে যেতে হবে। মেয়েটি বাইরে চলে এলো, কিন্তু তার মন সেখানেই ভেতরে আটকে থাকল। কিছুক্ষণ পর ডাক্তার এলেন আর বাড়ির লোকেদের অবস্থা বোঝাতে লাগলেন। মেয়েটি দূরে দাঁড়িয়ে সব শুনছিল। সে প্রথমবার ওই যুবকের নাম শুনল, আদিত্য। এক সাধারণ নাম, কিন্তু তার পেছনে এক বিশাল জগৎ লুকিয়েছিল। আদিত্যর বাবা ডাক্তারকে জিজ্ঞেস করলেন, এই মেয়েটিকে? ডাক্তার বললেন, ইনিই ওকে এখানে নিয়ে এসেছিলেন। ওই লোকের নজর মেয়েটির ওপর পড়ল। তার চোখে কৃতজ্ঞতাও ছিল, আবার বিস্ময়ও ছিল। তিনি তার কাছে এলেন এবং বললেন, ধন্যবাদ। মাত্র একটি শব্দ, কিন্তু মেয়েটির জন্য তা ছিল বিশাল। সে মাথা নিচু করে নিল। তার ধন্যবাদ শোনার অভ্যাস ছিল না। কয়েক ঘণ্টা পর আদিত্যকে সাধারণ ওয়ার্ডে শিফট করা হল। মেয়েটি এখনও সেখানেই ছিল। সে বুঝতে পারছিল না তার চলে যাওয়া উচিত নাকি থাকা উচিত। তখনই আদিত্য নার্সকে বলল যেন ওই মেয়েটিকে ডাকা হয়। যখন মেয়েটি ঘরে গেল, আদিত্য তাকে মন দিয়ে দেখল, যেন প্রথমবার দেখছে। সে জিজ্ঞেস করল, আপনার নাম? মেয়েটি একটু ইতস্তত করল, তারপর বলল, সীমা। সীমা, এই নামটি তার কাছে এক নতুন পরিচয় ছিল। আদিত্য বলল, সীমা, আপনি আমার জন্যে যা করেছেন তার ঋণ আমি কোনোদিন শোধ করতে পারব না। সীমা নিচু স্বরে বলল, ঋণের কথা বলবেন না। আপনি যদি আমার জায়গায় হতেন তবে হয়তো এটাই করতেন। কিন্তু দুজনেই জানত যে এটা সত্যি নয়। সবাই এমনটা করে না। আদিত্য সীমার কাছে তার গল্প জানতে চাইল। প্রথমে সে এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছিল, কিন্তু তারপর হয়তো প্রথমবার তার মনে হল যে কেউ সত্যি সত্যিই তার কথা শুনতে চায়। সে নিজের জীবনের ভাঙাচোরা টুকরোগুলো সামনে রেখে দিল। গ্রাম থেকে শহর পর্যন্ত যাত্রা, কাজের খোঁজ, প্রতারণা, আর তারপর রাস্তায় চলে আসা। তার গলায় কোনো অভিযোগ ছিল না, ছিল শুধু এক ক্লান্তি যা বছরের পর বছর ধরে জমে আসছিল। আদিত্য শুনতে থাকল। তার কাছে এসব ছিল অন্য কোনো জগতের গল্প। সে প্রথমবার অনুভব করল যে তার সুরক্ষিত জীবনের বাইরেও এক কঠোর সত্য বিদ্যমান। তার নিজের সব সুখ তখন তুচ্ছ মনে হতে লাগল। সে সীমাকে বলল, আপনি আর রাস্তায় ফিরে যাবেন না। সীমা চুপ হয়ে গেল। সে জানত যে এটা বলা সহজ, কিন্তু করা কঠিন। দিন ফুরিয়ে এলো। হাসপাতালের জানলা দিয়ে বাইরে সন্ধ্যা নামছিল। সীমার মনে হতে লাগল তার উপস্থিতি এখন মানুষের কাছে অদ্ভুত ঠেকছে। সে উঠতে লাগল। তখনই আদিত্য বলল, কালও আসবেন কিন্তু? সীমা মাথা নাড়ল, কিন্তু তার মনে ভয় ছিল। সে জানত না কাল তার জীবন তাকে কোথায় নিয়ে যাবে। সেদিন যখন সীমা হাসপাতাল থেকে বাইরে বেরোল, সে আর সেই মেয়েটি ছিল না যে কাল রাস্তার ধারে বসেছিল। তার ভেতরে কিছু একটা বদলে গিয়েছিল। হয়তো এটি ছিল আশা, হয়তো এটি ছিল বিশ্বাস, অথবা হয়তো এটি এক উপলব্ধি যে তার জীবনের কাহিনী এখনও শেষ হয়ে যায়নি। আর ভেতরে ওয়ার্ডে শুয়ে থাকা আদিত্য বুঝে গিয়েছিল যে তার জীবনও আর আগের মতো থাকবে না।
হাসপাতালের করিডোরে এখন সীমার পরিচিতি তৈরি হতে লাগল। নার্সরা তাকে নামে ডাকতে শুরু করেছিলেন, আর কিছু মানুষ তাকে আদিত্যর আত্মীয় মনে করতে শুরু করেছিলেন। সে প্রতিদিন নির্দিষ্ট সময়ে আসত, আদিত্যর ঘরের বাইরে বসত, আর ভেতরে যাওয়ার অনুমতি পেলে চুপচাপ তার কাছে গিয়ে দাঁড়াত। তার কাছে বলার মতো বেশি কিছু ছিল না, কিন্তু তার উপস্থিতি আদিত্যকে শান্তি দিত, যেন এক অব্যক্ত ভরসা, যা কথা না বলেও বোঝা যায়। আদিত্যর অবস্থা এখন আগের চেয়ে ভালো ছিল, যন্ত্রণা কমে গিয়েছিল, কিন্তু মনে উকি দেওয়া প্রশ্নগুলো বেড়েই যাচ্ছিল। সে প্রায়ই সীমাকে দেখত আর ভাবত যে একটি মেয়ে, যার কাছে নিজের জন্য কিছুই ছিল না, সে কোনো কিছু না ভেবেই তার প্রাণ বাঁচানোর সিদ্ধান্ত কিভাবে নিল। সে একদিন তাকে জিজ্ঞেস করল, তোমার ভয় লাগেনি? সীমা কয়েক পলক চুপ থাকল, তারপর বলল, ভয় তো রোজই লাগে, সেদিন শুধু ভয়ের চেয়েও বড় কিছু একটা ছিল। আদিত্য বুঝতে পারল না সেই বড় কিছুটি কি ছিল, কিন্তু সে অনুভব করল যে সীমার জীবন ভয়ের চেয়েও অনেক বড় এক কাহিনী। সে তাকে আবার জিজ্ঞেস করল, যদি আমি মারা যেতাম? সীমা নজর নিচু করে বলল, তবে হয়তো আমি সারা জীবন এটাই ভেবে যেতাম যে কেন আমি আরও একটু চেষ্টা করলাম না। তার গলায় অনুশোচনার আশঙ্কা ছিল, যেন সে প্রতিদিন নিজের সিদ্ধান্তের সাথে লড়াই করে বাঁচে। ধীরে ধীরে তাদের কথা দীর্ঘ হতে লাগল। আদিত্য তার শৈশবের গল্প শোনাত, বড় বাড়ি, কড়া মেজাজের বাবা আর সুযোগ সুবিধা ভরা জীবনের কথা বলত। সীমা চুপচাপ শুনত, আর মাঝে মাঝে মৃদু হেসে বলত, আপনার পৃথিবীটা খুব আলাদা। আদিত্য বলত, আর তোমারটা খুব কঠোর। দুজনের মধ্যে এক অদ্ভুত বোঝাপড়া তৈরি হতে লাগল, যাতে না ছিল দয়া, না ছিল অহংকার। একদিন আদিত্যর বাবা হাসপাতালে এলেন, এবং তিনি সীমাকে আদিত্যর ঘরে বসে থাকতে দেখলেন। তার চেহারা কঠোর হয়ে গেল। তিনি আদিত্যকে বাইরে ডেকে জিজ্ঞেস করলেন, এই মেয়েটি এখন পর্যন্ত এখানে কেন আছে? আদিত্য প্রথমবার দ্বিধাহীনভাবে উত্তর দিল, কারণ ইনিই আমাকে এখানে নিয়ে এসেছিলেন। বাবা বললেন, আমরা ধন্যবাদ দিয়ে দিয়েছি, এখন আর এর প্রয়োজন নেই। আদিত্য চুপ হয়ে গেল, কিন্তু তার ভেতরে কিছু একটা ভেঙে গেল। সীমাই কথোপকথন শুনে ফেলেছিল। সে বুঝতে পারল যে তার উপস্থিতি এখন বোঝার মতো হয়ে দাঁড়াচ্ছে। ওই সন্ধ্যায় সে আদিত্যকে বলল, হয়তো আমার আর আশা বন্ধ করে দেওয়া উচিত। আদিত্য অবাক হয়ে তার দিকে তাকাল। সে বলল, এমন কেন বলছ? সীমা ধীরে ধীরে বলল, আপনার বাড়ির লোকেদের ভালো লাগত না। আদিত্য গভীর শ্বাস নিল। সে প্রথমবার অনুভব করল যে সমাজের দেওয়ালগুলো কত উঁচু হয়। পরের দিন সীমা এলো না। আদিত্য সারা দিন অস্থির থাকল। সে বুঝতে পারল যে সে সীমার অভ্যেস করে ফেলেছে। সন্ধ্যায় সে নার্সকে জিজ্ঞেস করল, আজ সীমা আসেনি? নার্স কাঁধ ঝাঁকাল। আদিত্যর মন ভার হয়ে গেল। তার মনে হল সে এমন কিছু হারিয়ে ফেলেছে যার নাম সে এখনও পর্যন্ত জানতে পারেনি। সীমা সেদিন আবার রাস্তায় ছিল। সেই একই ফুটপাত, সেই একই হট্টগোল, সেই একই অবহেলা। কিন্তু এখন তার সেখানে নিজেকে অচেনা মনে হচ্ছিল। তার মন বারবার হাসপাতালের দিকে চলে যেত। তার আদিত্যর কথা মনে পড়ত, তার কথাগুলো মনে পড়ত। নিজের ওপর রাগও হচ্ছিল যে সে কেন আশা জাগিয়ে তুলল। সে নিজেকে বলল যে এটা তার জায়গা নয়। ওদিকে আদিত্য হাসপাতাল থেকে ছুটি পাওয়ার পর প্রথম সিদ্ধান্ত নিল। সে সোজা সেই রাস্তায় গেল যেখানে সীমা বসত। তাকে খুঁজতে সময় লাগল, কিন্তু যখন সে সীমাকে দেখল তখন তার মন হালকা হয়ে গেল। সীমা তাকে দেখে চমকে গেল। সে ভাবেনি যে আদিত্য এখানে আসবে। আদিত্য বলল, তুমি না বলে কেন চলে গেলে? সীমা উত্তর দিল, কারণ আমি জানতাম যে এই সব বেশি দিন চলবে না। আদিত্য রাস্তায় দাঁড়িয়ে বলল, হয়তো আমি তোমার পৃথিবী বুঝি না, কিন্তু এইটুকু জানি যে তুমি আমার জীবন বদলে দিয়েছ। সীমার চোখ ভিজে এলো। সে বলল, আর আপনি আমাকে এই উপলব্ধি করিয়েছেন যে আমারও গুরুত্ব আছে। ওই মুহূর্তে দুজনেই বুঝতে পারল যে এই সম্পর্ক এখন আর শুধু উপকার বা সাহায্যের নয়। রাস্তার সেই ভিড়ে, যেখানে রোজ হাজার হাজার মানুষ যাতায়াত করে, সেখানে দুজন মানুষ দাঁড়িয়েছিল যারা একে অপরের জগৎকে বোঝার চেষ্টা করছিল। এটি সহজ ছিল না, কিন্তু হয়তো জরুরি ছিল। কারণ কিছু সম্পর্ক পরিস্থিতি দিয়ে নয়, মানবতা দিয়ে তৈরি হয়। আর এই সম্পর্কই এখন তাদের জীবনের সবচেয়ে বড় পরীক্ষা হতে চলেছিল। আদিত্য রাস্তায় আসার পর সীমার জীবন আবার নাড়া দিয়ে উঠেছিল। তার মনে হয়েছিল যে হাসপাতালের বাইরে পা রাখলেই এই গল্প সেখানেই শেষ হয়ে যাবে। কিন্তু আদিত্যর এভাবে তার সামনে চলে আসা তার কাছে নতুন এক জটিলতার চেয়ে কম কিছু ছিল না। সে জানত যে এই সম্পর্ক যতটা শান্তি দেয়, ততটাই বিপজ্জনকও বটে।
সমাজ এমন গল্পকে সহজে মেনে নেয় না, বিশেষ করে তখন যখন একপাশে রাস্তার ধারে ভিক্ষা করা এক মেয়ে থাকে আর অন্য পাশে বিলাসিতায় বড় হওয়া এক যুবক। আদিত্য সেদিন সীমাকে বলল যে সে আর একা নয়। সে তাকে নিজের বাড়িতে যাওয়ার কথা বলল, অন্তত ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না সে কোনো কাজ খুঁজে পায়। সীমার জন্য এই সিদ্ধান্ত সহজ ছিল না। তার পুরো জীবন অন্যের দয়া থেকে বাঁচতে কেটেছিল, আর এখন সে আবার সেই মোড়েই দাঁড়িয়েছিল। কিন্তু এবার পার্থক্য এই ছিল যে সামনে দয়া নয়, সম্মানের প্রতিশ্রুতি ছিল। অনেক ভাবার পর সে রাজি হল। আদিত্যর বাড়ি সীমার জন্য অন্য কোনো জগতের মতো ছিল। বড় বড় ঘর, ঝকঝকে মেঝে, আর প্রতিটি জিনিসে এক দূরত্ব। সেখানে থাকা মানুষগুলো তাকে এমনভাবে দেখত যেন সে কোনো ভুলবশত ভেতরে ঢুকে পড়েছে। আদিত্যর মা এক লৌকিক হাসির সাথে তাকে গ্রহণ করলেন, কিন্তু চোখে প্রশ্ন পরিষ্কার দেখা যাচ্ছিল। বাবার নীরবতা সবচেয়ে বেশি ভারী ছিল। তিনি কিছু না বলে সব কিছু বলছিলেন। দিন কাটতে লাগল। সীমা বাড়ির কাজে হাত লাগাতে শুরু করল। সে কারোর উপর বোঝা হতে চাইত না, কিন্তু প্রতিবার তাকে বুঝিয়ে দেওয়া হতো যে তার জায়গা নির্ধারিত। খাওয়ার টেবিলে নীরবতা, কথায় লৌকিকতা, আর সম্পর্কে দূরত্ব। আদিত্য এসবই দেখছিল, আর ভেতরে ভেতরে ভেঙে পড়ছিল। তার মনে হয়েছিল সে সীমাকে এই পৃথিবীতে নিয়ে আসতে পারবে, কিন্তু তার ধারণা ছিল না যে এই পৃথিবী এতটা কঠোর হবে। এক সন্ধ্যায় আদিত্যর বাবা তাকে নিজের ঘরে ডাকলেন। তিনি কোনো ভূমিকা ছাড়াই বললেন, এই মেয়েটি তোমার জীবনের অংশ হতে পারে না। আদিত্য প্রথমবার খোলাখুলি প্রতিবাদ করল। সে বলল, ও আমার প্রাণ বাঁচিয়েছে। বাবা ঠান্ডা গলায় উত্তর দিলেন, প্রাণ বাঁচানো আর জীবন হওয়া দুটো আলাদা বিষয়। এই বাক্যটি আদিত্যর মনে বিধে গেল। সীমা এই কথোপকথন শোনেনি, কিন্তু সে আদিত্যর মুখ দেখে সব বুঝে গেল। সেই রাতে সে অনেকক্ষণ জেগে থাকল। তার অতীতের সব তিরস্কার মনে পড়তে লাগল। তার মনে হল সে আবার কারুর জন্য সমস্যা হয়ে দাঁড়িয়েছে। সকাল হতেই সে সিদ্ধান্ত নিয়ে নিল। সে আদিত্যকে বলল যে সে এখানে থাকতে পারবে না। আদিত্য বোঝানোর চেষ্টা করল, কিন্তু সীমার মন ভেঙে গিয়েছিল। সে বলল, আমি আপনার জগতে ফিট হওয়ার চেষ্টা করতে পারব না। আমি জানি না আপনি রোজ আমার জন্য লড়াই করেন। আদিত্য প্রথমবার নিজেকে অসহায় মনে করল। সে বলল, তাহলে কি আমরা হার মেনে নেব? সীমা উত্তর দিল, না, আমরা নিজেদের শক্তিশালী করব। সীমা বাড়ি ছেড়ে চলে গেল। এবার সে রাস্তায় ফিরল না। সে একটি ছোট আশ্রয় জায়গা নিল এবং কাজের খোঁজ শুরু করল। সে প্রতিজ্ঞা করেছিল যে সে নিজের পরিচয় নিজেই তৈরি করবে, যাতে কেউ তাকে কারুর বোঝা বলতে না পারে। অন্যদিকে আদিত্য বাড়িতে থেকেও একা হয়ে গিয়েছিল। সে প্রথমবার অনুভব করল যে টাকা আর প্রতিপত্তির মাঝেও মানুষ কত একা হতে পারে। সমাজে এই গল্পের খবর পেয়ে গিয়েছিল। নানা কথা শুরু হলো। কেউ সীমাকে সুযোগ সন্ধানী মেয়ে বলত, কেউ আদিত্যকে পথভ্রষ্ট। চারদিকে শুধু বিচার শোনানো হচ্ছিল। সত্যিটা কি তা না জেনেই আদিত্য আর সীমা দুজনেই নিজেদের অংশের কষ্ট চুপচাপ সহ্য করছিল। একদিন আদিত্য তার বাবাকে পরিষ্কার বলে দিল যে সে নিজের জীবন নিজেই ঠিক করবে। বাবা তাকে মনে করিয়ে দিলেন যে পৃথিবী কিভাবে চলে। আদিত্য প্রথমবার উত্তর দিল, যদি পৃথিবী মানবতা দিয়ে না চলে, তবে আমি আমার পৃথিবী নিজেই তৈরি করব। এটি বলা সহজ ছিল, কিন্তু করা খুব কঠিন ছিল। সীমাও তার সংগ্রামকে অস্ত্র বানিয়েছিল। সে একটি এনজিওতে কাজ শুরু করল, যেখানে রাস্তায় থাকা মহিলাদের সাহায্য করা হতো। সেখানে তার গল্প এক উদাহরণ হিসেবে শোনা হতে লাগল। সে অনুভব করল যে তার কষ্ট অন্য কারোর কাজে আসতে পারে। এই চিন্তাই তাকে প্রতিদিন এগিয়ে যাওয়ার শক্তি দিত। এইভাবে দুজনেই আলাদা আলাদা পথে হেঁটেও একই লড়াই লড়ছিল। এই লড়াই সমাজের সাথে কম আর নিজের সাথে বেশি ছিল, কারণ এখন এটি শুধু ভালোবাসার প্রশ্ন ছিল না, বরং আত্মসম্মানের ছিল। আর এই প্রশ্নই আগামী সময় তাদের জীবনের সবচেয়ে বড় মোড় হতে চলেছিল। সীমার জীবন এখন এক নতুন মোড়ে ছিল। সে সকালে তাড়াতাড়ি উঠত, আশ্রয়ের ছোট ঘরে নিজেকে তৈরি করত, আর তারপর এনজিওর অফিসে পৌঁছে যেত। সেখানে তার মতো আরও অনেক মহিলা ছিল, যাদের চোখে সেই একই ভয় আর ভাঙন ফুটে উঠত, যা এক সময় তার চোখেও থাকত। তফাৎ শুধু এইটুকুই ছিল যে এখন সীমা ওই চোখগুলোতে আশা খুঁজতে শুরু করেছিল। সে তাদের বোঝাত যে পরিস্থিতি যতই কঠোর হোক না কেন, মানুষের পরিচয় শুধু তার অসহায়তা দিয়ে হয় না। এটি বলা সহজ ছিল না, কারণ প্রতিটি শব্দের পেছনে তার নিজের কষ্ট লুকিয়েছিল। সারাদিন কাজ করেও সীমার মন মাঝে মাঝে হারিয়ে যেত। তার আদিত্যর কথা মনে পড়ত, তার সেই মুখটা যা হাসপাতালে যন্ত্রণায় ভরা ছিল, আর সেই রাস্তা যেখান থেকে সব কিছু শুরু হয়েছিল। কিন্তু সে নিজেকে সামলে নিত। সে প্রতিজ্ঞা করেছিল যে সে নিজের পায়ে দাঁড়াবে, রাস্তা যতই কঠিন হোক না কেন। তার কারুর সাহারা চাই না, শুধু সমমর্যাদা চাই। ওদিকে আদিত্যর জগতও বদলাচ্ছিল। বাড়ির দেয়ালগুলো এখন আর তাকে নিরাপদ মনে হতো না। প্রতিটি ঘর তাকে সীমার কথা মনে করিয়ে দিত।
সে উপলব্ধি করতে পেরেছিল যে ভালোবাসা মানে শুধু সাথে থাকা নয়, বরং কাউকে তার পরিস্থিতি থেকে উপরে তোলার শক্তি দেওয়ার নাম। সে তার বাবার ব্যবসা থেকে কিছুটা দূরত্ব বজায় রাখল এবং সামাজিক কাজে সময় দিতে শুরু করল। হয়তো এই অছিলায় সে সীমার জগৎকে আরও একটু বুঝতে পারবে। এক সামাজিক অনুষ্ঠানে দুজনের আবার দেখা হলো। এটি কোনো আকস্মিক দেখা হওয়া ছিল না, বরং পরিস্থিতির তৈরি করা এক প্রয়োজনীয় মিলন ছিল। সীমা মঞ্চে দাঁড়িয়ে নিজের কাহিনী শোনাচ্ছিল। তার গলায় আত্মবিশ্বাস ছিল, চোখে সততা, আর শব্দে সেই যন্ত্রণা যা সে নিজে অনুভব করেছিল। আদিত্যও ভিড়ের মাঝে দাঁড়িয়ে তাকে শুনছিল। সে বিশ্বাস করতে পারছিল না যে এটি সেই সীমা যাকে সমাজ একসময় ফুটপাতে সীমাবদ্ধ করে দিয়েছিল। আজ সে মানুষের সামনে নিজের কণ্ঠস্বর হয়ে উঠেছে। অনুষ্ঠান শেষ হওয়ার পর দুজনের সামনাসামনি এলো। কিছুক্ষণ কেউ কিছু বলল না। তারপর আদিত্য বলল, তুমি অনেক বদলে গেছ। সীমা হেসে উত্তর দিল, না, আমি শুধু নিজের সত্তা খুঁজে পেয়েছি। এই উত্তরটি আদিত্যর মনে গেঁথে গেল। সে অনুভব করল এটাই সেই সীমা যার সাথে সে সব সময় দেখা করতে চেয়েছিল। দুজনে বসে অনেকক্ষণ কথা বলল। কোনো অভিযোগ নেই, কোনো দোষারোপ নেই, শুধু ফেলে আসা দিনগুলোর উপলব্ধি। আদিত্য বলল যে সে এখন আর কারোর জন্য সিদ্ধান্ত নেবে না, বরং পাশে চলতে চায়। সীমা পরিষ্কার জানিয়ে দিল যে সে কারোর দয়ায় গড়ে ওঠা সম্পর্ক চায় না। আদিত্য মাথা নেড়ে বলল, আমিও সেটাই চাই। ধীরে ধীরে দুজনে একসাথে কাজ করতে শুরু করল। সীমার অভিজ্ঞতা আর আদিত্যর সম্পদ মিলে এক নতুন স্বপ্নের জন্ম দিতে লাগল। তারা দুজনে মিলে একটি ছোট কেন্দ্র শুরু করল, যেখানে রাস্তায় থাকা মেয়েদের শুধু আশ্রয় নয়, বরং দক্ষতা আর শিক্ষাও দেওয়া হতো। এটি তাদের কাছে শুধু কাজ ছিল না, এটি ছিল তাদের গল্পের বিস্তার। সমাজের নজর তখনও পুরোপুরি বদলায়নি। টিপ্পনি তখনও শুনতে হতো, প্রশ্ন তখনও উঠত। কিন্তু এবার সীমা চুপ থাকত না। সে জবাব দিত নিজের কাজ দিয়ে। আদিত্যও তার সাথে দাঁড়িয়ে থাকত, তাকে সামনে না ঠেলে, তাকে ঢাল না বানিয়ে। দুজনেই শিখে নিয়েছিল যে ভালোবাসা তখনই মজবুত হয় যখন তার সমমর্যাদায় দাঁড়িয়ে থাকে। এক সন্ধ্যায় সীমা আর আদিত্য সেই রাস্তায় দাঁড়িয়েছিল যেখানে একসময় দুর্ঘটনা ঘটেছিল। গাড়িগুলো এখনও দ্রুত চলছিল, মানুষ এখনও ব্যস্ত ছিল, কিন্তু দুজনেই জানত যে সেই রাস্তা তাদের শুধু মুখোমুখি করেনি, বরং তাদের পথও দেখিয়েছিল। সীমা বলল, যদি সেদিন আমি থেমে যেতাম তবে হয়তো এইসব হতো না। আদিত্য উত্তর দিল, আর যদি তুমি এগিয়ে না আসতে তবে আমি আজকেও সেই আগের মতোই থাকতাম। ওই মুহূর্তে দুজনে বুঝে নিয়েছিল যে তাদের গল্প এখনও শেষ হয়নি। এই গল্প এখন শুধু তাদের ভালোবাসার ছিল না, বরং সেই সমস্ত জীবনের ছিল যাদের তারা ভবিষ্যতে বদলে দিতে চলেছিল। যন্ত্রণা থেকে শুরু হওয়া এই যাত্রা এখন আশার দিকে এগোচ্ছিল, আর এই আশাই তাদের সবচেয়ে বড় শক্তি হয়ে উঠেছিল। সেই রাস্তাটি আজও তেমনই ছিল। গাড়ির গতি সেই একই, মানুষের তাড়াহুড়োও সেই একই, আর জীবনের নিষ্ঠুর শব্দও সেই একই। তফাৎ শুধু এই যে এখন ওই রাস্তাকে দেখার মতো দুটি চোখ বদলে গিয়েছিল। সীমা আর আদিত্য প্রায় সেখানে এসে দাঁড়িয়ে থাকত, কিছু না বলে শুধু তাকিয়ে থাকত। সেই জায়গাটি যেখানে একসময় এক দুর্ঘটনা ঘটেছিল, যেখানে এক মেয়ে বাটি ফেলে দিয়ে এক অপরিচিতের প্রাণ বাঁচানোর জন্য পা বাড়িয়েছিল। সেদিন কেউ ধারণা করতে পারেনি যে এটি শুধু একটি দুর্ঘটনা নয়, বরং দুটো জীবনের নতুন শুরু। সীমা যখন পেছন ফিরে নিজের জীবন দেখত, তখন সে নিজের ওপর বিশ্বাস করতে পারত না। যে মেয়েটিকে মানুষ রোজ অবহেলা করে যেত, যাকে সমাজ ফুটপাথে সীমাবদ্ধ করে দিয়েছিল, আজ সে ডজন ডজন মহিলার আশা হয়ে দাঁড়িয়েছে। সে দারিদ্র্যকে ভুলে যায়নি, সে তাকে বুঝেছে। সে কষ্টকে চেপে রাখেনি, সে তাকে শক্তি বানিয়ে নিয়েছে। প্রতিবার যখন কোনো নতুন মেয়ে ওই কেন্দ্রে আসত, ভীত, বিধ্বস্ত, সীমা নিজের ছায়া তার মধ্যে দেখত আর ভাবত যে যদি আর একবার সুযোগ পাওয়া যায় তবে হয়তো অন্য কেউও বেঁচে যেতে পারে। আদিত্যর জীবনও আগের মতো ছিল না। সে শিখেছিল যে টাকা দিয়ে সব ক্ষত সারে না, আর প্রতিপত্তি দিয়ে সব সম্পর্ক তৈরি হয় না। সে তার বাড়ির 4 দেওয়ালের বাইরের পৃথিবীটা দেখেছিল, অনুভব করেছিল এবং বুঝেছিল। এখন সে কারোর উদ্ধারকর্তা হতে চাইত না, সে শুধু সহযাত্রী হতে চাইত। সে জেনেছিল যে প্রকৃত ভালোবাসা কাউকে উপরে তোলায় নয়, বরং তার সাথে সমানভাবে দাঁড়িয়ে থাকায় থাকে। তাদের গল্প কোনো রূপকথা ছিল না, এতে কোনো জাদু ছিল না, কোনো হঠাৎ পাওয়া ধনসম্পদ ছিল না, কোনো সহজ সমাপ্তিও ছিল না। এতে ছিল প্রশ্ন, সংগ্রাম, সমাজের অবহেলা আর নিজের সাথে লড়াই। কিন্তু এতে সেই জিনিসটি ছিল যা খুব কম গল্পে থাকে, মানবতা। সেই মানবতা যা রাস্তার ধারে ভিক্ষা করা মেয়েকে এগিয়ে যাওয়ার সাহস দেয়, আর ধনী বাড়ির ছেলেকে ঝুঁকে দেখার বোধ দেয়। সমাজ এখনও পুরোপুরি বদলায়নি। মানুষ এখনও জিজ্ঞেস করত, এত সাহায্য কেন, এত চেষ্টা কেন?
সীমা প্রতিবার হেসে বলত, কারণ কেউ তো অন্তত থামুক, কারণ যদি সেদিন সে না থামত তবে হয়তো আদিত্য আজ এখানে থাকত না। আর যদি আদিত্য তাকে মানুষ হিসেবে গণ্য করে সাথে না দিত তবে হয়তো সীমা আজও সেই ফুটপাতেই বসে থাকত। মাঝে মাঝে আদিত্য মজা করে বলত, আমাদের গল্প এক দুর্ঘটনা দিয়ে শুরু হয়েছিল। সীমা গম্ভীর হয়ে উত্তর দিত, না, আমাদের গল্প এক সিদ্ধান্ত দিয়ে শুরু হয়েছিল, সেই সিদ্ধান্ত যা ভয়ের মাঝেও নেওয়া হয়েছিল, সেই সিদ্ধান্ত যা মানুষকে মানুষের সাথে যুক্ত করে দেয়। ওই সিদ্ধান্তই তাদের জীবনের সবচেয়ে সঠিক মোড় হয়ে দাঁড়িয়েছিল। যখন সন্ধ্যা ঘনাত আর রাস্তার আলোগুলো জ্বলে উঠত, তখন সীমা সেই মেয়েদের দেখত যারা এখনও কিনারে বসে থাকত। তার মন ভরে আসত, কিন্তু এখন তাতে অসহায়তা থাকত না, তাতে থাকত দায়িত্ব। সে জানত যে প্রত্যেকের গল্প বদলাতে পারে না, কিন্তু একজনেরও যদি বদলে যায় তবে পৃথিবীটা একটু হলেও ভালো হতে পারে। এই গল্প কোনো অলৌকিক ঘটনায় শেষ হয় না, এই গল্প কোনো বিয়ে, কোনো জয় বা কোনো বড় সাফল্যেও শেষ হয় না। এই গল্প শেষ হয় এক অনুভবে, সেই অনুভবে যে জীবনের সবচেয়ে বড় ধনী সে নয় যার কাছে সবচেয়ে বেশি টাকা আছে, বরং সে যার কাছে সবচেয়ে বেশি মানবতা আছে। যদি কখনো আপনি রাস্তা দিয়ে যাওয়ার সময় কাউকে অবহেলা করার কথা ভাবেন, তবে এক মুহূর্ত থেমে ভাববেন। হতে পারে সেই মুহূর্তটি কারোর পুরো জীবন বদলে দেবে। কারণ কখনো কখনো গল্প বইয়ে লেখা হয় না, সেগুলো রাস্তায় তৈরি হয়। আর কখনো কখনো রাস্তার ধারে বসা এক মেয়ে কারুর প্রাণ বাঁচিয়ে নিজের ভাগ্যও বদলে দেয়।